হঠাৎ করে একটা বিকট আওয়াজ, আমি তোমার সামনে গাড়ি যখন বাম দিকে নামাই দিছে, ওর এক চাকা নামাই দিছে কাঁচায়, রানিং এ, আমি তো ধাপধুপ করে ব্রেক করে মানে একদম সেম ব্রেক জমেছি, মানে ধুলা আর এত আওয়াজ, এত মানে তাৎক্ষণিক এত চিৎকার শুরু হয়ে গেছে, মানে বলার মতো না। তো হঠাৎ করে পরে আমি তো দেখি সামনে তো আমার এই ছেলের তো অবস্থা, সামনে ঘটনা ঘটে গেছে। আমি চুপ করে তাকে দেখ কি হয়। তো আমি বাম থেকে হঠাৎ ডাইনে নিয়ে মানে ওর যখন ওর গাড়ির মানে পেট বরাবর গেছি, তখন থেকে সামনে গাড়ি, ওর কোনো লাইট নেই, কিছু নেই, ইন্ডিকেটর কিচ্ছু নাই, মানে এই মতো অবস্থা। এখন আমি কি করবো, মানে হিতে হিত জ্ঞান, মানে তখন মাথা কাজ করতেছিল না তখন। মানে আমার গাড়িটা ছিল 6 নাম্বার গিয়ারে, 6 নাম্বার গিয়াতে 5 নাম্বার গিয়ার ফেলা একেবারে, যে এই গাড়িটা যখন একটু স্লো করছে, আমি বামে গাড়িটা বের হয়েছি একেবারে ওর সেম মানে এরকম। আমার হেল্পার তো মানে কান্না চেয়ার দিয়ে উঠছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন এনা ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক সবুজ ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটি এই ভিডিওতে পেয়ে যাবেন এবং দ্বিতীয় পার্ট পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, ছেলে ভালো আছে। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, যেটা বর্তমানে আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ সবুজ, আমি এখন এনা ট্রান্সপোর্টের গাড়ি চালাই। তো এটার ভিতরে একটা মজার কাহিনী হলো, আমার নাম মোহাম্মদ সবুজ, কিন্তু আমার এক স্টাফ দ্বারাতে আমার নাম পরিবহন জগতে হয়েছে গোল্ডেন সবুজ। আচ্ছা, এটা আমার এক স্টাফের ধারা আর কি। এখন সবাই ওরকম নামে, ওই নামে চিনি বলো। যাক, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা কিভাবে হয়? অরিজিনালি সব থেকে বলতে আমার বড় ভাই একজন ড্রাইভার। তো আসলে আমার ভাই যখন গাড়ি চালাইতো তখন আমি ছোট স্কুলে পড়ি, তখন ক্লাস 3 বা 4 পড়ি। তো ওই সময় ভাইয়ের, আবার বড় ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল অনেক বেশি। তো ভাইয়ের খাবারটা খুব কম খাইতে পারতো। তখন আমাদের গাজীপুর থেকে মতিঝিল গাড়ি চলে, গাজীপুর পরিবহন। তো প্রতিদিন দুপুরবেলা বা সকালবেলা উনি বাসা থেকে আসতো, দুপুরের খাবারটা আমি স্কুলে যখন আসতাম তখন খাবারটা সাথে করে নিয়ে আসতাম। আর দুপুরের টাইম হলে শিববাড়ি মোড়ে মানে একটা কাউন্টার ছিল, ওইখানে আমি একটা টাইম ছিল যে এই টাইমের ভিতরে আসলে হয়তো 10 মিনিট এদিক সেদিক তার সাথে দেখা হবে। তো ওই খাবার নিয়ে আমি এখান দ্বারা থাকতাম। অনেক সময় দেখা গেছে খাবার দিয়ে তার সাথে ঘুরতে চলে গেছি, এই মসজিদে যাইতাম, মসজিদে আবার আইসা পড়তাম। এরকমভাবে তখন যে গাড়িতে চড়তাম বা দেখতাম সে চালায়, ওইটা দেখতে দেখতে মানে একটা সময় মনে হলো যে আসলে যদি আমি যদি চালাইতাম বা চালাইতে পারতাম ভালো লাগতো। ওই আসলে ওইখান থেকেই মনের ভিতরে একটা বাসনা, বা এরপর থেকে আস্তে আস্তে মানে এই পরিবহন জগতে আসি। লেখাপড়া শেষ করে ব্যবসা পাতি দিয়েছিলাম। তো পরে ওই যে মানে ভিতরে যে ছিল যে গাড়ি আসলে কীভাবে চলে, রাস্তা কীভাবে চলে, ওই ধারণাগুলো চিন্তা করতে দেওয়ার পরে আমার এক এলাকার এক বড় ভাই, আমার মানে উনি আমার আসলে শিক্ষাগুরু বা ওস্তাদ, মোহাম্মদ আজিবর। তো উনি প্রাইভেট চালাইতো, উনি একবারও বড় গাড়ি চালাইতো, পরে শেষ পর্যন্ত সব বাদ দিয়ে প্রাইভেট চালাইতো। তো তার সাথে আসলে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গাড়ি চালানোটা শিখা। তো সেখান থেকে রেটে গাড়ি চালানোর পরে বড় গাড়িটা কীভাবে চালাবো বা কীভাবে চালাবো। তো আমার এক মামা ছিল, উনি আর বড় গাড়ি চালাইতো। উনি আমার সাথে করে নিয়ে গেল মহাখালী থেকে রৌমারি, বক্সিগঞ্জ রৌমারি গাড়ি চলতো তখন। টাটা 7 গিয়ারের গাড়ি নতুন জন আসলো, তখন সে ওই গাড়ি চালায়, আমার সাথে করে নিয়ে গেল যে দেখ চালাইতে পারবি কিনা। তো আচ্ছা তো ভালো, দেখি কি অবস্থা, যদি চালাইতে পারি। তো একদিন 2 দিন ঘুরলাম ওনার সাথে সাথে। তৃতীয় দিন উনি আমার দিল যে তুই চা। তা আমি আল্লাহর রহমত যা মোটামুটি গেলাম, আইলাম। উনি গাড়িতে বসা ছিল, দেখলো আর কি। দেখার পরে পরের দিন আমার একলা দিয়ে দিয়েছে, দাদা তুই টিপ নিয়ে যা। তো এই বড় গাড়ি চালাইলাম আর কি। এরপরে বিভিন্ন ঘুরে আসার পরে যেমন এনা ট্রান্সপোর্টে এখানে আমার এক বড় ভাই আছে, মুক্তার ভাই। উনি আমার এই ওয়ান জায়গায় আসলে ওয়ান জায়গায় কীভাবে চালাইতে হয় বা কোন সিস্টেমগুলো কেমনি কি, উনি আমার হাতে ধরে শিখেছি। ওয়ান জায়গায় সিস্টেমগুলো এরকম এইভাবে করতে। ওনার সাথে শেখার পরে ওনার সহযোগিতায় এনা ট্রান্সপোর্ট আমি চাকরি নিয়েছি। এখন আল্লাহর রহমতে এইভাবে আসি আর কি, চলতেছে। এই মোটর ডিপার্টমেন্টে আসার যে মূল উস্তাদ তিনি কি? আমার মোটর ডিপার্টমেন্টের মূল উস্তাদ মোহাম্মদ আজিবর। আচ্ছা, হ্যাঁ, ওনার বাড়ি গাজীপুরেই, আমার এলাকাতেই। উনি আমার বন্ধু সমান বা বড় ভাইয়ের মতো, ওনার কাছ থেকে আমার শিখে আসে। আচ্ছা, তো এই যে যখন গাড়ি চালানোটা শিখতেন, অনেক সময় ভুল হইলে যে একটা শাসনের বিষয় ছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। না, আমি আসলে ওই জিনিসটা বলতে গেলে সবাই যেরকমভাবে আসছে আমি কিন্তু ওরকমভাবে আসি নাই। আমি গাড়িতে হেল্পারি করছে, সুপারভাইজার করছে বা ভাড়া কাটছে, তারপরে আসছে, আমি কিন্তু ওইভাবে আসি নাই। আমি ছোট থেকে মানে ছোট গাড়ি থেকে শিখতে বড় গাড়িতে আসছি। এজন্য আসলে আমার ওইরকম ভাবে মানে ওইরকম কোনো করে নাই আর কি, হয় নাই।
তো যতটুকু হয়তো ভুল প্রান্ত হইলে দেখা গেছে একটু ধমক চমক দিচ্ছে বা এই ব্যাপার কর এরকম ভাবে হয়েছে, বাট আচ্ছা ওইরকম হেল্পারের কোনো ছিল না আমার, এই জন্য আসলে ওই জিনিসটা অত বিস্তারিত বলতে পারতেছি। কত বছর হলো এই মোটর ডিপার্টমেন্টে আছেন? আমি আসলে মোটর ডিপার্টমেন্টে 12-13 বছর হবে। আচ্ছা 2011 সালের শেষের দিক দিয়ে আমি আসলে মোটর ডিপার্টমেন্টে মানে ঢুকছি এখন পর্যন্ত 12-13 বছর হবে। আচ্ছা তো এই যে যখন ট্রিপে যান গাড়ি নিয়ে, এই যাত্রাপথ কিভাবে শুরু করেন বা প্রত্যেকটা ড্রাইভারের কিভাবে শুরু করা উচিত, এই বিষয়ে কি বলতে চান? আসলে সকালবেলা আমি যখন আসি ট্রিপে যাওয়ার জন্য বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসি, আসার পরে হেল্পার তো গাড়িতে থাকে, ওরে আগে ডাকার পরে মোবিলের গ্যাস টান দেও, দেখছি ওস্তাদ দেখছি না আগে টান দেও আমি একটু দেখি, মানে এটা আমার আসলে মূল দায়িত্ব। মোবিলের গ্যাসটা টান দিলে মোবিল যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি শর্ট থাকে বা কম থাকে তাহলে মোবিলের ওই ক্ষেত্রে মানে সিস্টেম করা। তারপর রেডিওটার পানি দিছে কিনা বা পানিটা চেক দেও, বা আমার সামনে দিল বা যতটুক খায়, আমার কথা যতটুক খায় ততটুক দাও, দেওয়ার পরে ব্রেক অয়েল চেক দেওয়ার পরে গাড়ি বিসমিল্লাহ বললে আমি আসলে স্টার্ট করার পরে মোটামুটি 1 মিনিটের মতো গাড়ি মানে মোবিল ওঠার জন্য একটু সময় দিতে হয় গাড়িতে, এজন্য 1-1.5 মিনিট স্টার্ট দেওয়ার পরে হয়তো বিভিন্ন নির্দেশনা দিলাম বা ভিডিও দেখলাম, এর ভিতরে টাইমটা আমার চলে গেল। যখন মোবিলে গাড়ি রাস্তা করে নিবে গেল, এরপরে আমি মনে করেন বিসমিল্লাহ বললে গিয়ার ফালাইয়া গাড়ি যাত্রা শুরু করি। তো এই আর কি, আর সবার ক্ষেত্রে এটাই করা উচিত, বা এর চেয়ে বেটার কেউ করে হয়তো, আমি এটুকু জানি হয়তো এটুকু করি আর কি। এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে আপনার কাছে স্মৃতিময় একটা মজার ঘটনা শুনতে যেতেছি। স্মৃতিময় মজার ঘটনা বলতে আসলে এটা মোটামুটি 2020-22 সালের দিকে, তো আমি 22-23 সালের দিকে হয়তো বা আমি তখন এই এনা ট্রান্সপোর্টের এনা 1JC চালাই খুলনাতে। তো আমার এক বন্ধু ও তখন সাকুরা চালায়, আলী হোসেন। তো আমি কাউন্টার শেষ করে ধোলাইপাড় থেকে বের হইয়া যখন এক্সপ্রেসওয়েতে যাইতেছি, তো আমি তো মোটামুটি আমাদের গতি লিমিট 80 যাচ্ছি, তারপর রাস্তা ক্যামেরা থাকে মোটামুটি 80 বা 80 নিচে এরকমভাবে যাইতেছি, আমি আমার মতো যাইতেছি। তো হঠাৎ করে মানে আমার বাম সাইড থেকে ওভারটেক করবো এরকম একটা বিষয়, তো আমি ডান সাইড চেপে গেছি, চলে যায়। এখন ও গাড়ি মানে সোজাসুজি আইসে আবার ব্রেক করে, মানে আবার একটু ঢিল দেয়, আমি আগে ধরবো ও আবার আমার ধরে, এরকম শুরু করছে কেন আমি তো বুঝতেছি না, কি রে কে এরকম করতেছে কি লিগা। তো আমি গাড়ির স্পিড আরো কমাই দিছি, ও চলে যায়, আমি যত কমাই ও তত কমাইতেছে, আবার আমি একটু অ্যাক্সিডেন্ট বাড়া, আমি একটা সময় কি 80-90 পর্যন্ত করে তুলেছি, ও আবার ওই রকমই আছে। আমি তো মানে আমার তো মেজাজ গরম হয়ে যাচ্ছে, এরকম করতেছে কি লিগেও। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমি হঠাৎ করে মানে কি হলো, গাড়ি আরো স্লো করে বামে চলে গেলাম, ওভারটেক করে চলে গেল। তা আমি আমার মতো আবার ওই 80 যেতেছি, ও গাড়ির স্পিড আরো কমাই দিছে, আমি আবার যেতেছি যখন ও টাইম করে যাবো গেছে, আমি বাম্বুরা হঠাৎ করে চাই দিই ওর বন্ধু, ওর পরিচিত বন্ধু আলী। তো আমার তখন মনে হইলো প্রায় 20-30 কিলো এরকম চলার পরে হঠাৎ করে যখন দেখছি ও আসতেছে, আর এবার তো তুই আসতেছে, আমার তো মাথা গরম হয়েছে গা, ও আর রাস্তায় বলছে। তো এটা নিয়ে মানে যাত্রীরাও মোটামুটি একটা ই করতেছিল যে কে এটা চিনে না, আমি তো চিনি না তো, বাট এরকম কে করতেছে, যাত্রীদের ভিতরে একটা ই তৈরি হয়েছিল আর কি। তো এই আর কি বিষয়টা এরকম। তো কখনো গাড়ি চালানো অবস্থায় দেখেছেন যে আপনার সামনে গাড়িটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো, তো এরকম সরাসরি দেখেছেন নাকি কখনো? হ্যাঁ, এটা একবার আমার চোখে হয়েছে, সেটা হলো সিলেট রোডে। সিলেট রোডে নন এসি চালাই, রাত্রেবেলা যখন আমরা ট্রিপ নিয়ে আসতেছি ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে, তো মোটামুটি ওই সময় তো গাড়ি একটু চাপ কম ছিল, এখন ইদানিং একটু বেশি। তো পালকি পরিবহন একটা লোকালের মতো আর কি, ওইটা আর হবিগঞ্জের দিগন্ত। তা আমি যখন পার হয়েছি ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আইতে আমার এক গাড়ি সামনে পালকিটা মানে ঢাকা থেকে যাইতেছে, আর দিগন্ত মনে হয় আসতেছে, দিগন্তটা এই হবিগঞ্জ থেকে আসতেছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ, আমি তোমার সামনে গাড়ি যখন বাম দিকে নামাই দিছে, ওর এক চাকা নামাই দিছে কাঁচায় রানিং এর, আমি তো ধাপ করে ব্রেক করে মানে একদম সেম ব্রেক জমেছি, মানে ধুলা আর এত আওয়াজ, এত মানে তাৎক্ষণিক এত চিৎকার শুরু হয়েছে মানে বলার মতো না। তো হঠাৎ করে পরে আমি তো দেখি সামনে তো মানে আমার এই ছেলের অবস্থা, সামনে ঘটনা ঘটে গেছে, আমি চুপ করে তাকে দেখ কি হয়। তো আমার সামনে ছিল হানি পরিবহনের একটা গাড়ি, তো ও যদি মানে তখন যদি ডাইনটা চলে যেত বেরো যেতে পারতো, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর 2টা গাড়ি বাম্বুরে চাইপে গেছে, ও ডাইনটা না বেরো ও দেখতেছে, ও না গেল তো আমি যেতে পারি না। তো কিছুক্ষণ পরে এই সমানে মানে লোকজন বের করতেছে কেউ। এই মুহূর্ত অবস্থায় ড্রাইভারটা আমি দেখছি, ড্রাইভারটা মাথা এখানে কেটে গেছে, ও মাথাটা ধইরা এখান থেকে আমার গাড়ির সামনে দিয়ে সাইড কেটে যাইতেছে। তো পরে আমার মানে 2-4 জন যাত্রী ছিল বা হেল্পার ছিল যে ধর্মকে কে এটা কয়টা ড্রাইভার, আমি বুঝতে পারছি, বাট
আর আমার কথা হলো যেহেতু উনি একজন ড্রাইভার, ড্রাইভার কিন্তু অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃতভাবে করে না, যেহেতু হয়েই গেছে উনি এমনিতে আহত পরে বোঝাই থাক, মানে আমি অন্য কিছু বুঝাই তাদেরকে থামাই দিছি, উনি চলে যাক। এরপরে মোটামুটি নিহত হয় নাই, প্রায় 15-20 জনের মতো আহত, রাস্তার সাইডের জন্য বিছায় রাখছে, বয় রাখছে, শোয়া রাখছে। তো ওই যে ও যদি আমরা বেরো যেতাম তাহলে বেরো যেতাম। ওই একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরো 11 ঘন্টা আমি এক জায়গায় স্টিল দাঁড়ানো, 11 ঘন্টা এক জায়গায় স্টিল দাঁড়ানো, আর লড়তে পারিনি। এই দুর্ঘটনাটা হয়েছিল কিভাবে? এটা হয়েছিল সম্ভবত দুজনে হয়তো, বা যে কারো একজনের ভুলের কারণে হয়েছে, হয়তো ঘুমের কারণে বা ইয়ের কারণে। পালকিটার ডাইন সাইড আর ইয়ে রইল, ও দুজনের ডাইন সাইড, দুজনের ডাইন সাইড। এখন আসলে আমি তো এক গাড়ি পরে ছিলাম, অতটা সঠিক বলতে পারবো না। হ্যাঁ, সামনাসামনি। ও হয়তো সেম ছিল, ও একটু কাইটা যে মিলাইতে পারে নাই, এজন্য দুজনের ডাইন সাইড। কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা বাম সাইডে বেশি হয়, কিন্তু হয়তো সম্ভবত ঘুমের কারণে হয়েছে। তো রাত্রে তখন তো মোটামুটি 3টা 3:30 বাজে এই মতো অবস্থা। তো পরে যখন গাড়ি উদ্ধার করে নিয়ে গেছে, তারপরে আপনারা বের হয়েছে? গাড়ি ওইখান থেকে আগে লোকজন নিচে হাসপাতালে নেওয়ার পরে গাড়ি রেকার আইসা গাড়ি সরাইছে, এর ভিতরে ডাইন বাম ঢুইকা তো সব প্যাকেট হয়ে গেছে। এর মানে পুরো 11 ঘন্টা পর রাস্তা ক্লিয়ার হয়েছে, আমি আসতে পারছি। তো কখনো এমন হয়েছে যে আপনার গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনা হতে যেও হয়নি, এরকম সিচুয়েশন থেকে ফিরে আসা? এরকম সিচুয়েশন থেকে ফিরে আসা এটাও আমার, হ্যাঁ এরকম সিচুয়েশন হয়েছে সিলেট রোডেই। তো আমি রাত্রে, ঠিক আছে, আমি রাত্রে টিপ নিয়ে আসতেছি, তখন আমি সিলেট গাড়ি চালাই, রাত্রে 12টা 15 আমার টিপ সিলেট থেকে 12টা 15 ছাইড়ে আসছি। মোটামুটি হোটেল থেকে খাওয়া দাওয়া, হোটেল হাইওয়ে থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার পরে মানে আমি মোটামুটি 80-85 এরকম একটা স্পিড আইতেছি। তো হঠাৎ করে মানে একটা গাড়ি একটু স্লো, আমি ওভারটেক করবো, অপর দিক থেকে একটা গাড়ি আসতেছে, কিন্তু ওর কোনো হেডলাইট নেই, ওর কোনো হেডলাইট নেই। ও যে আসতেছে মানে ওর গাড়িটা হয়তো কোনো সমস্যা, মানে ধীরগতিতে আসতেছে। আমার মানে আমি বাম থেকে হঠাৎ ডাইনে নিয়ে, মানে ওর যখন ওর গাড়ির মানে পেট বরাবর গেছি, তখন থেকে সামনে গাড়ি, ওর কোনো লাইট নেই, কিছু নেই, ইন্ডিকেটর কিচ্ছু নাই। মানে এই মতো অবস্থা। এখন আমি কি করবো, মানে হিতে হিত জ্ঞান, মানে তখন মাথা কাজ করতেছিল না। তখন মানে আমার গাড়িটা ছিল 6 নাম্বার গিয়ারে, 6 নাম্বার গিয়াতে 5 নাম্বার গিয়ার ফেলা একেবারে, যে এই গাড়িটা যখন একটু স্লো করছে, আমি বামে গাড়িটা বের হয়েছি একেবারে ওর সেম মানে এরকম। আমার হেল্পার তো মানে কান্না চেয়ার দিয়ে উঠছে, আর সামনে যাচ্ছে রাত্রে বেলতো একটু ঘুম ভাবছিল, কিন্তু আমার হেল্পার স্পষ্ট মতো ওর চিৎকারে রাত্রি ঘুমিয়ে গেছে। এখন আমি তো পরে মনে করেন এরকম ভাবে বাম দিয়ে বেরোইছি, মানে আমার নিজেরও গলা শুকিয়ে গেছে। ঠিক এরকম একটা অবস্থা করছিলাম। তো এটা একবার হয়ে যেতে পারতো, এরকম একটা বিষয় ছিল, হইতে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। তো এই যে রাস্তাঘাটে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আপনি কি বলবেন? এখন কিন্তু দুর্ঘটনার পরিমাণ বেশি দেখা যেতেছে, তো এইগুলার মূল কারণ হিসেবে আপনি কি বলতে চান? আসলে রাস্তাঘাটের দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমি যেটা দেখতেছি সেটা হলো গিয়া রাস্তাতে ছোট গাড়ির পরিমাণটা বেশি, এক। দ্বিতীয় কথা হলো মানে আমাদের ড্রাইভার যারা আছি আমরা, তাদের অনেক সময় বিভিন্ন কোম্পানি, আমি যা বিভিন্ন কোম্পানিতে দেখছি বা খোঁজ নিতেছি, জানি, যেটা আমাদের এলাকাটা ছোট অবশ্য নাই, যে এক ড্রাইভারেই একটা 3 দিন 4 দিন 5 দিন গাড়ি চালাইতেছে। তো আসলে ডে নাইট গাড়ি চালানো, একসাথে 3-4 দিন গাড়ি চালানো 4 থেকে কথা না। তো যখনই ওভার ডিউটিতে যায়, ওভার ডিউটি তো যারাই ওভার ডিউটি করতে যায়, ঠিক ওই অবস্থায় কিন্তু ওই কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে রাত্রেবেলা। আর দিনের বেলা যে ঘটনা হচ্ছে এগুলো আসলে 3 হুইলার অটো, এইগুলা হাইওয়েতে মানে এত পরিমাণ যা বলার ভাষা রাখে না। আর ওদের আসলে ওরকম কোনো অভিজ্ঞতা নাই, রাস্তায় কীভাবে চলতে হইব, কোন জায়গায় কী করতে হইব, ওরকম কোনো অভিজ্ঞতা নেই। ওরা হুটহাট ডাইন বাম করতেছে, এই কারণে কিন্তু আসলে দুর্ঘটনাগুলো বেশি হইতেছে। এইসব ছোট গাড়ির যানবাহনের চালকদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? ছোট আসলে ওদেরও ওইটা পেশা, ওরা ওই পেশা করে, ঠিক আছে, কিন্তু মানে বুঝতে হইব রাস্তাতে আমি যে চলবো, আগে আমার রাস্তা সম্বন্ধে জানতে হইব, এই রাস্তাতে কোন ধরনের গাড়িগুলো চলে, আমার কোন সাইডে যাওয়া দরকার, আমার কিভাবে চলা দরকার, আসলে এদেরকে কিছু জানতে হইব। চলেন আপনারা, ঠিক আছে, কিন্তু আপনি একটু জানেন, একটু বুঝেন, রোড সম্বন্ধে একটু জানা বুঝা রাস্তাঘাটে চলেন, তাহলে তো আল্লাহর রহমত দুর্ঘটনা অনেক কমে যাবে আর কি। তো এই যে বর্তমান সময়ে হাইড্রোলিক হর্ন কিন্তু নিষিদ্ধ, তো এই হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করার কারণে আপনাদের রাস্তাঘাটে গাড়ি চালাতে অসুবিধা হয় নাকি, এই বিষয়ে কি বলতে চান? আসলে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ, এটা মানুষেরও অনেক ক্ষতি করে, কিন্তু ক্ষতি করলেও আমরা হাইওয়ে রোডে যেটা দেখি, হাইড্রোলিক হর্ন না থাকার কারণে আমি মনে করো পিছনে আসি, সামনে একটা গাড়ি, আমি হর্ন দিচ্ছি, ও একটু সাইড দিয়া মানে ওর মতো যাইতেছে, ও ভাবতেছে পিছন প্রাইভেট, আমার হর্ন তো প্রাইভেটের মতো, ও ভাবতেছে প্রাইভেট, কিন্তু আমার তো প্রাইভেটের জায়গাতে আমি যেতে পারবো না,
সেটাই, পাবলিক হুটহাট রাস্তা পার হইতেছে, যদি হাইড্রোলিক হরেন আমি এখান থেকে মারি 100 হাত দূরে লোক সতর্ক হয়ে যাবো, সতর্ক হয়ে যায়। কিন্তু এই হরেন দিলে তো আমার 2 হাত সামনে কেউ শোনে না। যেরকম ক্ষতি আছে ওরকম উপকারিতাও আছে। সেটাই। তো এই জন্য আমার মনে হয় হাইওয়ে রোডেতে হাইড্রোলিক হরেনটা রাখা জরুরি। মানে আপনি বলতে চাইতেছেন হাইওয়েতে থাকে, হাইওয়েতে, হ্যাঁ, শহর ভিত্তিক, শহর ভিত্তিক না হোক, ঢাকা সিটিতে বা যে কোনো সিটিতেই শহরের ভিতরে ঢুকার পরে হাইড্রোলিক কেউ নামা যায়, কিন্তু হাইওয়েতে এটা থাকলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে অতিরিক্ত এলইডি লাইটের কারণে সমস্যা হয় নাকি রাতে গাড়ি চালাতে? এই যে এইটা একটা মানে জরুরি বিষয়, যেটা হলো গিয়া এই লোড ট্রাকগুলো আছে, ওরা আসলে প্রয়োজন চাইতে 3 ডাবল লাইট রাখে। এক একটা গাড়িতে 10টা 12টা 14টা লাইটও জ্বলে। আর ওরা বেশিরভাগ কি করে, গাড়ি হেড দিয়ে গাড়ি চালায়, হেডে রেখে গাড়ি চালায়, এবং ওর লাইটের কারণে আমি সামনে কিছুই দেখি না। এবং আমি না, এরকম বহুত লোক আছে, সবাই এরকমই হয়। তো এই এলইডি লাইটগুলো আসলে একটা নিয়ম মাফিক করা দরকার, যে কয়টা লাইট জ্বালাইতে পারবো বা কোন অবস্থা জ্বালাতে পারবো, কোন জায়গায় জ্বালাইতে পারবো, এলইডি লাইটগুলো একটা নিয়ম করা দরকার আসলে, বা সবার একটা মাইনা চলা দরকার।